বুঝলে ভাবি, আমার হাজবেন্ড আমার কিছু করে না। আজ বিয়ে করেছি 1 মাস হয়ে গেল, আমাকে ছুঁয়েও দেখে না। কেমন বেকুবের মতো অফিস থেকে ফিরে নাক ডেকে ঘুমোয়। অভিযোগের সুরে কথাগুলো বলল পরি পাশের বাসার ভাবি জেরিনকে। ভাবি জেরিন বলল, দেখো তোমার হাজবেন্ডের হয়তো ওটা নাই, ও হয়তো হিজড়া বা ও হয়তো সমকামী হতে পারে। পরি বলল, তাহলে কিভাবে বুঝবো? জেরিন ভাবি বলল, রাতে যখন একসাথে ঘুমোবি, তোর হাজবেন্ড ঘুমিয়ে গেলে তার প্যান্টের ভেতর লাইট মেরে চেক করে দেখবি। পরি বলল, আচ্ছা ঠিক আছে, আজকে চেক করবো ভাবি, তোমার সাথে সকালে কথা হবে। কথাটা বলে রুমে চলে গেল। রাতের বেলা পরি ও রকি শুয়ে আছে খাটে। পরি রকির নাক ডাকার শব্দ শুনে বুঝলো রকি গভীর ঘুমে আছে। এটাই সঠিক সময়। পরি তার হাত রকির পেটে রাখতেই রকি মোচড় দিয়ে উঠল। তবে রকির ঘুম ভাঙল না। পরি একটু ভয় পেল। রকি এখন চিত হয়ে শুয়ে আছে। পরি আবারও ট্রাই করলো। পরি প্রথমে পেটে হাত রাখলো, পরে আস্তে আস্তে নিচে নামতে থাকলো। তখনই হঠাৎ রকির ঘুম ভেঙে গেল। আদি চিৎকার দিয়ে উঠল, কি চাও? পরি চমকে উঠে বলল, আমি স্বামীর অধিকার চাই, বউয়ের মর্যাদা চাই, আমার বাসর রাত চাই। তোমার মতো গ্রামের গন্ধওয়ালা মেয়েকে আমি কখনো আমার বউ হিসাবে মেনে নিতে পারবো না। আমাদের বংশের সম্মান নিতে এসেছো? গরিবের মেয়ে হয়ে চৌধুরী পরিবারের বউ, ভাবলেই গা ঘিন ঘিন করে। এই কথা শুনে পরীর বুকটা ভেতর থেকে হাহাকার করে ওঠে। তার বিয়ে হয়েছে শহরের অন্যতম ধনী পরিবারের ছেলে রকি চৌধুরীর সঙ্গে। আজকে রাতে পরী বুঝে যায় এই পথ সহজ নয়, কিন্তু সে ভাঙবে না, প্রয়োজনে একটু বাঁকা হবে। সকালের আলোয় যখন অন্য বউয়েরা মাথায় ঘোমটা দিয়ে শ্বশুর শাশুড়ির আশীর্বাদ পায়, তখন পরী দাঁড়িয়ে থাকে রান্নাঘরের কোণে। মুখে কোনো কথা নেই, চোখে কোনো স্বপ্ন নেই, চাকরানির মতো রান্নাঘরে কাজ করে যাচ্ছে। রকির মা মিসেস চৌধুরী রান্নাঘরের দরজায় এসে কড়া গলায় বলে ওঠেন, তুমি তো শহরের রীতিনীতি জানো না, তাই না? তোমার মতো গায়ের মেয়েদের এসব মানায় না। আজ থেকে কিচেনে কাজ শুরু করো। আমরা শহরের মানুষ, আয়েসে অভ্যস্ত। পরি কিছু বলে না, শুধু মাথা নিচু করে কাজ শুরু করে দেয়। রকির বোন লায়লা নাকশিটকে বলে, ভাবছি আমার খালাতো বোনকে না পরির জায়গায় বসিয়ে দেই, দেখতে শুনতে তো ওর থেকেও ভালো। এসব কথা শুনেও পরি চুপ থাকে। তার মুখে কোনো অভিযোগ নেই। এই বাড়ির কেউ তাকে মেনে নেয়নি, কেউ তার পাশে দাঁড়ায়নি, শুধু সাহেব চৌধুরী একজন ছাড়া, যিনি এখন অফিসে থাকেন বেশিরভাগ সময়। রকি, সে তো ঘরের মানুষই না। সকালে বের হয়, রাতে ফেরে না। ফিরলেও পরীর ঘরে নয়, নিজের ঘরে। ফোনে সারা রাত জিসা নামের অন্য মেয়ের সঙ্গে কথা। পরি সব কাজ শেষ করে ড্রয়িং রুম পরিষ্কার করছিল। শ্বশুর সাহেব চৌধুরী বাড়িতে ফিরে এসে দেখলেন পরি রান্নাঘরে ঘর মোছার কাজ করছে। তার জামা কাপড়ে ময়লা, হাতে ক্ষত। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। পরি, এসব তোমার কাজ নয়, তুমি আমার বন্ধুর মেয়ে, এই বাড়ির সম্মান। আমার বাড়িতে কাজের মেয়ে আছে, সে কোথায়? পরি চোখের জল চেপে হাসার ভান করে বলল, আমি ঠিক আছি আব্বু, আমার কোনো কষ্ট হচ্ছে না, অভ্যাস আছে। এই আব্বু শব্দটা সাহেব চৌধুরীর বুকের ভেতর যেন কাঁপন ধরিয়ে দেয়। তিনি কিছু বললেন না, কিন্তু বুঝলেন এই বাড়ির ভেতরে আগুন ধিক ধিক করে জ্বলছে, আর সে আগুনে তার পুত্রবধূ পরি একা পুড়ছে। এমন সময় কলিং বেলের শব্দ হলো। চৌধুরী বাড়ির সকল কাজ একটু ভিন্ন। শাশুড়ি গিয়ে দরজা খুলল, দেখলো এক স্মার্ট স্টাইলিস্ট মেয়ে, দামি সানগ্লাস, লাল ঠোঁট আর চোখে তাচ্ছিল্য। তার নাম জিসা, রকির প্রেমিকা। সাথে রকিও দাঁড়িয়ে আছে। আজ সে নিজেই মাকে জানিয়ে দিল, জিসা কিছুদিন আমাদের বাসায় থাকবে। আমার শাশুড়ি তো খুশিতে উড়ে যাচ্ছেন। জিসা মা, তুমি থাকো যতদিন খুশি, তুমি তো এবাড়ির হবু বউ ছিলে, আছোই তো, এসো ভেতরে এসো। বলি আমার শাশুড়ি তাদেরকে ভেতরে নিয়ে গেল। আমার শ্বশুর সবকিছু বুঝে তাদেরকে কিছু বলল না, রুমে চলে গেল। এই কথাটা যেন কাচের মতো ভেঙে ভেঙে পরির উপর এসে পড়ে। পরি রান্নাঘরে চলে গেল। খাবারের সময় হয়ে গেছে, টেবিলে খাবার দিবে। হঠাৎ জিসা ব্যাগ ছুঁড়ে ফেলে বলে, তোমরা শহরে কাজের মেয়ে পাও না? আমার রুমটা পরিষ্কার করাও, আর হ্যাঁ, গরম পানি চাই। রকির সামনে এই অপমান শুনেও পরি কিছু বলে না। সে চলে যায় জিসার ঘর পরিষ্কার করতে। রকি চোখের কোণ দিয়ে শুধু দেখে। তার চোখে নেই কোনো সহানুভূতি, নেই কোনো দায়িত্ব। সে পরির দিকে তাকিয়ে বলে, এত হাউসওয়াইফ হওয়ার ইচ্ছা থাকলে গ্রামে থাকলেই পারতে পরি। এই শহর তোমার জন্য না, এই শহরে তোমার মতো গ্রামের মেয়েদের মানায় না। পরি কোনো জবাব দিল না। বিছানা ঠিক করে দিয়ে বাইরে চলে আসলো। পরি একা বসে আছে ঘরের কোনায়, চোখে জল। নিজে নিজে কান্নাকাটি করতে লাগলো। ভাবতে লাগলো, আজ রকির চোখে নিজের অচেনা রূপ দেখলাম। আমার স্বামী এখন আমার অপমান দেখে মুচকি হাসে, আর তার প্রেমিকা এখন এই বাড়ির রানী। আমি কেবল বাড়ির ছায়া, কাজের মেয়ে। এমন সময় শ্বশুর এসে দাঁড়ান। তিনি একবার পরির চোখের দিকে তাকিয়ে বলেন, এই অপমানের দিন মনে রাখিস পরি, এই চোখের জল একদিন হবে তোর আগুনের অস্ত্র। তুই হারবি না মেয়ে, তুই একদিন জিতবি। পরি চোখ মুছে ফেলে। প্রথমবার তার ভেতরে উঠে আসে এক চুপচাপ প্রতিজ্ঞা। পরি উঠে চলে গেল নিজের রুমে। পরদিন পরির কপাল জুড়ে ঘামের দাগ, তার দুহাত ভেজা। সকালে উঠে সে গোটা বাড়ি মোছা, রান্নাঘর পরিষ্কার, বাথরুম ধোয়া, কাপড় কাচা, সব কাজ একা হাতে করেছে। অথচ এই বাড়ির কেউ তাকে বলে না বৌমা, কেউ ডাকে না মেয়ে বলে। শাশুড়ি মুখ কাচুমাচু করে বললেন, এই মেয়েটার হাতের রান্না তো আমাদের গলা দিয়ে নামে না। শহরের মানুষ আমরা, গ্রামের গন্ধ লাগে, রান্নাঘরটাও ধুয়ে ফেলো আবার। পরি কিছু বলে না, এক হাত দিয়ে চোখ মুছে আবার থালা বাসন মাজতে থাকে। রকি আজকাল ঘরে থাকলে পরির দিকে তাকাই না, বরং জিসার হাত ধরে সবার সামনে দাঁড়িয়ে বলে, এই বাড়িতে আমার বউ একটাই, যাকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করব। এ কথা শুনে পরির বুকটা চেপে ধরে। অথচ চোখে জল নেই। সে শিখে গেছে চোখের জল এই বাড়ির কেউ
দেখতে চায় না। সন্ধ্যাবেলা শ্বশুর চুপচাপ বসে আছেন ড্রয়িং রুমে, চোখে লজ্জা, ক্ষোভ আর অপার দুঃখ। তিনি একবার পরীর পাশে গিয়ে দাঁড়িয়ে বলেন, আমি তোর বাবার বন্ধু ছিলাম না, শুধু ছিলাম ভাইয়ের মতো। তুই যা সহ্য করছিস তা তো একজন চাকরানিও করে না মা। কিন্তু পরী, মনে রাখিস তুই হারতে পারবি না, তোকে জিততেই হবে। পরী চোখের জল চেপে ধরে, মাথা নিচু করে বলে, আচ্ছা বাবা, আমি চেষ্টা করব। পরী আজ ঘুমোয় রান্নাঘরের পাশে ছোট্ট স্টোর রুমে। তার বিছানায় নেই আরাম, শুধু বালিশে পুরনো চিঠির মতো কিছু চোখের জল। পরীর দিনগুলো কাটছে তিক্ত অভিজ্ঞতায়, কিন্তু আজ যা হলো তা তার জীবনের সবচেয়ে বড় দাগ হয়ে রইল। চোখ দিয়ে পড়ছে অসংখ্য নোনা জল। সকালবেলা কাজ সেরে দাঁড়িয়েছিল রান্নাঘরের পাশে, এক কাপ চা হাতে নিয়েই এক চুমুক গালে দিতে হঠাৎ বলে উঠলেন, তুমি যে সারাদিন বাড়ির কাজ করো, তোমার হাতে কি ফোসকা হয় না? তোমার শরীর কি লোহা দিয়ে তৈরি? তুমি তো মানুষ। পরী খেয়াল করলেন শাশুড়ি পরীর পক্ষে গালপিটা শুরু করলেন, গরিব লোকের মেয়ে, কাজে ব্যস্ত থাকো, এই বাড়ির কেউ তোমাকে বউ বলে স্বীকার করে না। পরী আর চুপ থাকতে পারল না, সে গলার আওয়াজ করে বলল, মা, আমি আপনার সম্মান রক্ষা করতে এসেছি, কিন্তু আমার প্রতি যে আপনাদের অবহেলা সেটা আমি সহ্য করতে পারছি না। আসলে বৌমা, আমি ভুল করছি, বুঝতে পারছি তোমার প্রতি অনেক অন্যায় করে ফেলেছি। আমাকে এবার আরেকবার সুযোগ দাও। তুমি রুমে গিয়ে রেস্ট করো, এখন থেকে সব কাজ আমি নিজের হাতে করব। পরিবেশ অবাক হলেও সেখান থেকে চলে আসে। ঘরে গিয়ে পরী খেয়াল করলো সেখানে আগে থেকে একজন পুরুষ বসে আছে। হাসতে হাসতে এগিয়ে আসলে তাকে প্রশ্ন করলো, আপনি কে? আমার ঘরে কি করেন? লোকটা উত্তর দিল, শুধু তোমাকে চাই। পরী ঘাবড়ে গিয়ে পেছনে যেতে চাইলে লোকটা তার হাত ধরে টানাটানি করে। ঠিক সে সময় শাশুড়ি শ্বশুর বাড়িতে প্রবেশ করলো। দেখেছো, এই মেয়ে আমাদের বংশের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে, ঘরের মধ্যে বেগানা পুরুষ নিয়ে এসেছে। শ্বশুর অবাক হয়ে বলল, বৌমা, তোমাকে নিজের মেয়ের মতো মনে করতাম, আর তুমি এই কাজ করতে পারো আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি বেঁচে থাকতে এই বাড়িতে তোমার জায়গা হতে পারে না। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পের আজকের অংশটি এখানেই শেষ হলো। পরের পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। গল্পটি রচনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় হাশেম রাজু, ক্যামেরায় শিহাব ও শাকিল। ধন্যবাদ।